আমাদের আজকের ক্লাসের প্রথম বিষয় হচ্ছে অ্যাডিয়াবেটিক্স আর স্টিপার দেন আইসোথার্মাল, সেটা প্রমাণ করতে হয়। এবার অ্যাডিয়াবেটিক্স অ্যান্ড আইসোথার্মালস এইগুলো মানে কি? অর্থাৎ একটা গ্যাসকে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন করা হচ্ছে, তারপরে এক্সপ্যানশন করা হচ্ছে, একটা গ্যাসকে আইসোথার্মাল কম্প্রেশন করা হচ্ছে, তারপরে এক্সপ্যানশন করা হচ্ছে। অর্থাৎ সহজ কথায় প্রথমে ভলিউম কমানো, মানে ভলিউম একবার কমানো হচ্ছে, একবার বাড়ানো হচ্ছে, তাইতে প্রেশারটা তার মধ্যে কত কমছে বাড়ছে সেটা আমরা মাপছি। অ্যাডিয়াবেটিক কেস যখন চলবে তখন ব্যাপারটা কীরকম দাঁড়াবে না, অ্যাডিয়াবেটিক কেস যখন চলবে তখন ওই তোমার গ্যাসটা যে এনসেম্বলের মধ্যে আছে, অর্থাৎ যে পাত্রের মধ্যে আছে, সেই পাত্রের তোমার এটা আর কি ওই বাইরের সঙ্গে কোনো হিটের এক্সচেঞ্জ হবে না। বাইরের সঙ্গে হিটের এক্সচেঞ্জ হবে না বলে যখন তুমি কোনো একটা গ্যাসকে কম্প্রেস করছো সঙ্গে সঙ্গে তার টেম্পারেচার বেড়ে যাবে অ্যাডিয়াবেটিক্যালি যদি তাকে কম্প্রেস করো, এবং অ্যাডিয়াবেটিক্যালি তাকে এক্সপ্যান্ড করো যদি, তখন তার টেম্পারেচার কমে যাবে। এবং এর একটা উদাহরণ হিসেবে বলেছিলাম যে তোমার ওই সাইকেলের যে আমাদের টিউব, সেই টিউবে খুব হাই প্রেসারে হাওয়া ভরা থাকে, সেই আমাদের যদি পিন ভাল্বটা খুলে দেওয়া হয় তখন হুশ করে যে হাওয়াটা বেরিয়ে আসে সেটা ঠান্ডা। বা একটা বেলুনকেও যদি ফোলাও, সে বেলুনের ফোলানোটা যদি মানে ছেড়ে দাও, সেখান থেকে যে হাওয়া বেরিয়ে আসবে সেই হাওয়াটাও দেখবে ঠান্ডা। তাহলে এই অ্যাডিয়াবেটিক এক্সপেনশনের জন্য কুলিং তৈরি হচ্ছে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের জন্য হিটিং তৈরি হচ্ছে। কেন হচ্ছে না, ব্যাপার হচ্ছে ওই যে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন করছো তুমি, তার মানে ওই মানে যে হিটটা মানে সিস্টেমের মধ্যে থাকছে সেই হিটটা পরিবেশে বেরিয়ে যেতে পারছে না, ফলে গরম হয়ে যাচ্ছে। আমি একটু আগের দিনের পড়াটা রিক্যাপিচুলেশন করি এক জায়গায়, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার মনে পড়বে। এই জায়গাটা যদি আমি হিসেব করি, for isothermal process du equal to 0 আর for adiabatic process dq equal to 0। অর্থাৎ আমি সিস্টেমে কোনো হিট দিলাম না, বাইরে থেকে কোনো এনার্জি দিলাম না, তাহলে সেই অবস্থায় যদি কম্প্রেস করি সেটা তো তার মানে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ হচ্ছে। তার মানে সিস্টেমে, তার মানে আমি বাইরে থেকে ওয়ার্ক ডান করছি, মানে সিস্টেমের এনার্জি তার মানে বাড়ছে। ওয়ার্ক ইজ এ ফর্ম অফ এনার্জি, তাহলে তার টেম্পারেচার তার মানে বেড়ে যাবে, কারণ dq ইকুয়াল টু du প্লাস dw, এটাই তো হচ্ছে ফার্স্ট ল এর এক্সপ্রেশন। এই যে dq ইকুয়াল টু du প্লাস dw, তাহলে dq যদি 0 হয়, বাইরে থেকে আমি কোনো হিট এক্সচেঞ্জ করতে যদি না দিই, তাহলে du ইকুয়াল টু মাইনাস dw। তাহলে যদি সিস্টেম নিজে কাজ করে তাহলে তোমার ডিউটা নেগেটিভ হবে, অর্থাৎ এনার্জি কমবে। আর সিস্টেমের উপর যদি কাজ করা হয় তখন এনার্জি বাড়বে, টেম্পারেচার বাড়বে। সেই জন্যে আবার আমাদের এখানে ফিরে আসি। তো অ্যাডিয়াবেটিক্স বা অ্যাডিয়াবেটিক কার্ভ কখন পাবো না, যখন কোনো একটা পাত্রের মধ্যে গ্যাস থাকবে আবদ্ধ অবস্থায়, তার চারপাশটা বলতে পারো তাপ নিরোধী বা তাপ নিরোধক কোনো একটা কোটিং বা আবরণ দিয়ে ঢাকা, এনভায়রনমেন্টের সঙ্গে কোনো হিট এক্সচেঞ্জ হবে না। সেই অবস্থায় তুমি যদি কোনো একটা পাত্রের মধ্যে রাখা, আবদ্ধ করে রাখা গ্যাসকে যদি কম্প্রেস করো বা এক্সপ্যান্ড করাও, যে চেঞ্জটা হবে, তার মানে ইউ উইল গেট এ লট অফ পয়েন্টস, এ ডিফারেন্ট সেট অফ পয়েন্টস ইন দিস কেস। মানে ধরো তুমি একটু করে ভলিউম বাড়াতে 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 যাচ্ছ, প্রেশারটা একটু একটু করে কমছে। এইবার এই প্রেশার এবং ভলিউম, এই যে কোঅর্ডিনেটসগুলো পাচ্ছ তুমি, সেই কোঅর্ডিনেটগুলো তুমি খাতায় নোট করছো যে কত ভলিউমে কত প্রেশার, কত ভলিউমে কত প্রেশার। এই যে নোট করে করে গেলে, তাহলে এই কোঅর্ডিনেটগুলোকে যখন তুমি গ্রাফে প্লট করছো, যে গ্রাফটা পাবে সেটা এরকম পিভি অ্যাক্সিসেই পাবে। পিভি অ্যাক্সিসে যে গ্রাফটা পাবে সেটাকে বলবো অ্যাডিয়াবেটিক কার্ভ। সেই কার্ভটার নাম দেবো অ্যাডিয়াবেটিক কার্ভ, বা ডাক নাম তাকে শুধু অ্যাডিয়াবেটিক্স বলবো যখন, তার মানে ওই অ্যাডিয়াবেটিক কার্ভটাকেই অ্যাডিয়াবেটিক্স বলবো।
আর আইসোথার্মাল কেসে কি দেখেছিলাম, আইসোথার্মাল কেসে দেখেছিলাম ডিইউ ইকুয়াল টু জিরো, ইন্টারনাল এনার্জি চেঞ্জ নেই কিছু এইখানটায়, এই যে ডিইউ ইকুয়াল টু জিরো, ডিইউ ইকুয়াল টু জিরো মানে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ, অর্থাৎ যে মানে ওয়ার্ক ডান করা হচ্ছে সেইটা গোটাটাই হিটের মানে পরিণত হয়ে যাচ্ছে, সিস্টেমের উপর আমি ওয়ার্ক ডান করছি সেটা পুরোটাই হিটের পরিণত হয়ে যাচ্ছে, কিন্তু টেম্পারেচার বাড়ছে না। এটা কিভাবে সম্ভব না, যদি যে হিটটা উৎপন্ন হচ্ছে সেই হিটটা যদি পুরোপুরি পরিবেশে আমি বিলীন হয়ে যেতে দিই, পরিবেশে যদি বিলীন হয়ে যেতে দিই, অর্থাৎ যে পাত্রের মধ্যে গ্যাসটা রাখা আছে দ্যাট শুড বি এ গুড কন্ডাক্টর অফ হিট, যে হিট এনার্জিটা ডেভেলপ করছে সিস্টেমের মধ্যে সেই হিট এনার্জিটা খুব সহজেই যেন এনভায়রনমেন্টের মধ্যে ট্রান্সমিটেড হয়ে যায়, সেই ধরনের প্রসেসকে বলবো আইসোথার্মাল প্রসেস। বেসিক্যালি এই প্রসেসকে ফার্স্ট মানে ক্রাইটেরিয়া হবে এই প্রসেসকে খুব স্লো হতে হবে। কোনো জিনিসকে খুব ফাস্ট কম্প্রেস করলে তার মধ্যে যে হিটটা তৈরি হবে, কোনো গ্যাসকে যদি আমি ফাস্ট কম্প্রেস করি যে হিটটা তৈরি হবে সেটা তত তাড়াতাড়ি পরিবেশে ডিসিপেটেড হতে পারবে না, অত তাড়াতাড়ি পরিবেশের মধ্যে বিলীন হয়ে যেতে পারবে না। তাহলে এই আইসোথার্মাল কেসের জন্য আমাকে যে প্রসেসটা অ্যাডপ্ট করতে হবে দ্যাট শুড বি এ স্লো প্রসেস। খুব ধীরে ধীরে ভলিউম ধরো আমি কমাচ্ছি, খুব ধীরে ধীরে ভলিউম কমাতে হবে। এই ধীরে ধীরে ভলিউম কমানোর ফলে যে সামান্য সামান্য হিট তৈরি হবে প্রত্যেকটা স্টেপে সেটা খুব সহজেই পরিবেশে বিলীন হয়ে যেতে পারবে এবং সেই ক্ষেত্রে ডিইউ জিরো হবে। তাহলে আমি প্রত্যেকটা নতুন নতুন ভলিউমের মানের জন্য প্রত্যেকটা, আমি তো ভলিউম কমাতে কমাতে যাচ্ছি, তাহলে প্রত্যেকটা ধরো আমি এরকম 10 বার ভলিউম কমাতে 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 গেলাম, তাহলে প্রত্যেকটা ভলিউমের আলাদা আলাদা ভ্যালু পেলাম এবং তার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা প্রেশারের ভ্যালু পেলাম। তাহলে সেই ক্ষেত্রে আবার আমি সেই পয়েন্টগুলোকে আমি একটা গ্রাফে প্লট করতে পারবো, তাদেরকে প্লট করলে যে গ্রাফটা পাবো সেটাকে বলা হয় আইসোথার্মাল কার্ভ বা শুধু আইসোথার্মালস। একাধিক যদি আইসোথার্মাল কার্ভ একসঙ্গে থাকে তাদেরকে আইসোথার্মালস বলা হয়। এবার প্রমাণ করতে বলেছে অ্যাডিয়াবেটিক কার্ভস আর স্টিপার দেন আইসোথার্মাল কার্ভস। তো ব্যাপার হচ্ছে এখানে ডটেড লাইনটা আইসোথার্মাল কার্ভ আর তোমার স্ট্রেট লাইনটা অ্যাডিয়াবেটিক কার্ভ। স্টিপার মানে বেশি খাড়া। আমাদের এইটা হচ্ছে সলিড লাইন, এই যে এখান থেকে শুরু হয়েছে এই গিয়ে তোমার গেছে, এইটা এই সলিড লাইনটা হচ্ছে অ্যাডিয়াবেটিক আর এই ডটেড লাইনটা হচ্ছে আইসোথার্মাল। এবার কি করে প্রমাণ করব সেটাই আসছি পরে, তার আগে বলি আমরা একটু আগে মানে আগের দিনের পড়াতেই দেখেছিলাম যে অ্যাডিয়াবেটিক এক্সপ্রেশন, অ্যাডিয়াবেটিক রিলেশন পিভি টু দি পাওয়ার গামা, পি আর ভি এর মধ্যে অ্যাডিয়াবেটিক রিলেশন ছিল পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর আইসোথার্মাল রিলেশনটা হচ্ছে বয়েলস ল, কারণ বয়েলস ল স্টেটমেন্টে গোড়াতেই আছে টেম্পারেচার রিমেনিং কনস্ট্যান্ট, উষ্ণতা অপরিবর্তিত থাকলে the volume of a fixed mass of a gas is directly proportional to its pressure. The pressure of a fixed mass of a gas is inversely proportional to its pressure. আমি ভুল বললাম, ডাইরেক্টলি নয়, is inversely proportional to its pressure. বয়েলস ল স্টেটমেন্ট ক্লাস 10-এ পড়েছো এবং বুঝতেই পারছো যে এটা বয়েলস ল এরই ম্যাথমেটিক্যাল ফর্ম। তো এইখানে স্যার বলো স্যার অ্যাডিয়াবেটিকের এটা একটু বলবেন, রিলেশনটা একবার এক্সপ্লেন করবেন? অ্যাডিয়াবেটিকের রিলেশন এই যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই রিলেশনটা তোমাদের প্রমাণটা সিলেবাসে নেই। যদি তুমি চাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি কি করে প্রমাণ হয়, সেটা আজকে নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই রিলেশনটাকে আমরা অ্যাডিয়াবেটিক রিলেশন মানে আইসোথার্মাল রিলেশন তো জানা আছে, বয়েলস ল পড়ে এসেছি। অ্যাডিয়াবেটিক রিলেশনের বেলায় এই পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এরকম একটা রিলেশন আসে আর কি, মানে এই গামা ফ্যাক্টরটা আসে। গামাটা কি না, গামাটা ছিল আগে প্রমাণ করেছিলাম রেশিও অফ স্পেসিফিক হিট, সিপি আর সিবি। সিপি কি আগের দিন এক্সপ্লেন করেছি, যদি ভুলে গিয়ে থাকো ভিডিওটা আরেকবার দেখে নিও। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্টটা এটা হচ্ছে আইসোথার্মাল কার্ভের ইকুয়েশন।
আর সলিড লাইনটার যে এক্সপ্রেশন সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তা এই যে দুটো ইকুয়েশন, তার মানে এই দুটো যে কার্ভ, এই দুটো ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে। এবার আমাকে প্রমাণ করতে হবে যে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এই গ্রাফটা বেশি খাড়াই। এটা প্রমাণ করব কি করে? এটা প্রমাণ করবার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট আনতে হবে। আমি দুটো ডিফারেন্ট পয়েন্টে ট্যানজেন্ট এনেছি। একটা কাজ করতে পারি যে এই ধরো একটা গ্রাফ কম খাড়াই এবং একটা গ্রাফ বেশি খাড়াই, এবং ন্যাচারালি এরকম যদি ঘটনা থাকে তাহলে দুটো কার্ভ লাইন নিশ্চয়ই পরস্পরকে ইন্টারসেক্ট করবে একটা পয়েন্টে। তাহলে সেই পয়েন্ট অফ ইন্টারসেকশনে আমি যদি ট্যানজেন্ট টানি, এইখানে একটা ট্যানজেন্ট, মানে ট্যানজেন্টটা এইখানে না টেনে এইখানে টানলে ভালো হতো। এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, এই পয়েন্ট অফ ইন্টারসেকশনে যদি আমি ট্যানজেন্টটা নিই, আচ্ছা আমাকে একটু ম্যাগনিফাই করে নিতে দাও, তাহলে ব্যাপারটা আমার দেখাতে সুবিধা হবে। এইখানটা দেখো তোমার কি করেছে না ইন্টারসেক্ট করেছে। তাহলে এইখান থেকে যদি একটা ট্যানজেন্ট আনি তাহলে ট্যানজেন্টটা কীরকম হবে না এইরকম টাইপের হবে। আর এই পয়েন্টে যদি একটা এই ডটেড কার্ভটা বরাবর একটা ট্যানজেন্ট আনি তাহলে সেই ট্যানজেন্টটা এরকম হবে। ট্যানজেন্ট বার করছেন কেন? এবার ট্যানজেন্টটা যার ক্ষেত্রে বেশি খাড়া তাহলে সেই গ্রাফটা বেশি খাড়া, এটাই আমার যুক্তি। কারণ কার্ভটাকে খাড়া বা খাড়া নয় সেটা তো ওইভাবে প্রমাণ করতে পারবো না। তাহলে আমাকে ট্যানজেন্ট আঁকতে হবে কোনো একটা পয়েন্ট, মানে এখানে আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশনেই ট্যানজেন্টটা আঁকবো। পয়েন্ট অফ ইন্টারসেকশনে ট্যানজেন্টটা এঁকে তার মানে দেখবো যে কার ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা কম বা কার ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা বেশি। গ্রেডিয়েন্ট অফ স্ট্রেট লাইন জানা আছে তো? স্যার স্লোপ তো? স্লোপ, স্লোপ অফ স্ট্রেট লাইন বা গ্রেডিয়েন্ট অফ স্ট্রেট লাইন। হ্যাঁ স্যার। তাহলে যার স্লোপ বেশি হবে, হ্যাঁ স্যার। স্লোপটা যত বেশি হবে তত তার মানে থিটা যত বাড়বে ট্যান থিটা তত বাড়বে, কারণ স্লোপ তো ট্যান থিটা দিয়ে বার করে জানো। স্লোপ যদি ট্যান থিটা মানে থিটা যত বাড়বে তার মানে থিটা যত মানে বৃদ্ধি পাবে আর কি, তত তোমার ট্যান থিটাও বৃদ্ধি পাবে এবং স্লোপ তত বেশি। আর আমরা এখানে ক্যালকুলাস মেথড ইউজ করব। ক্যালকুলাস মেথডের ক্ষেত্রে স্লোপ বার করা হয় ডিওয়াই ডিএক্স করে। তাহলে এখানে আমার ক্যালকুলাস মানে এখানে এক্স অ্যাক্সিস বরাবর পি আছে আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ভি আছে। সে তুমি ডিপি ডিভি করো বা ডিভি ডিপি করো, কিছু যায় আসে না। আমরা এখানে ডিপি ডিভি করব। বেশ, আমরা একটুখানি ছোট করে নিয়ে দেখি। এখানে একটু দেখিয়েও নিয়েছি, দেখো মানে যাতে বুঝতে সুবিধা হয় যে যে কোনো একটা স্ট্রেট লাইন তার স্লোপ বলতে কি বোঝায় এখানে দেখিয়ে দিয়েছি। স্বাগতা, এইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন জানা আছে, y ইকুয়াল টু mx প্লাস সিটা? তোমরা স্ট্রেট লাইনকে ইকুয়েশন মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা দিয়ে প্রকাশ করা হয় তার ফর্মটা হচ্ছে এইরকম y ইকুয়াল টু mx প্লাস সি। তুমি তো নিশ্চয়ই ধরো 2x প্লাস 3y ইকুয়াল টু 6 এরকম ইকুয়েশন দিয়ে দিলে তুমি তো গ্রাফ আঁকা শিখেছো, গ্রাফ পেপারে কি করে গ্রাফ আঁকতে হয় জানো তো? হ্যাঁ স্যার। তাহলে সেই 2x প্লাস 3y ইকুয়াল টু 6 এই যে ইকুয়েশনটা, এটা একটা তার মানে স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে, তাই নয় কি? তাই যদি হবে তাহলে এই y ইকুয়াল টু mx প্লাস c এটা হচ্ছে ওই যে তোমার 2x প্লাস 3y ইকুয়াল টু 6 বলছি তার এটা জেনারেল ফর্ম। তার মানে 2x প্লাস 3y তুমি খাতায় লেখো তাহলে বুঝতে পারবে। 2x প্লাস 3y ইকুয়াল টু 6। এবার তাহলে y ইকুয়াল টু কি হবে? 3y ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 6 আর y ইকুয়াল টু মাইনাস 2/3 x প্লাস 6/2 মানে হচ্ছে 3, তাই দাঁড়াচ্ছে। এবার দেখো y ইকুয়াল টু mx প্লাস c এই ফর্মে চলে এসছে, যেখানে বাঁদিকে ইকুয়েশনের বাঁদিকে y আছে, তারপর একটা নাম্বার ইন্টু এক্স মানে মাইনাস 2/3 ইন্টু এক্স আছে, দেখো তোমার বেরিয়েছে মাইনাস 2/3টা আমার এখানে এম, আর সিটা হচ্ছে 6/2 করেছি, তার মানে না 6/3 করেছি মানে 2,
সি এর ভ্যালুটা হচ্ছে 2। তাহলে ওই এমটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা আসলে কি না, গ্রেডিয়েন্টটা হচ্ছে কোনো একটা স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে সেই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই ট্যান অফ দিস অ্যাঙ্গেল ট্যান থিটাকে এম, মানে এই এমটা আসলে এই ট্যান থিটা। এবং ক্যালকুলাস নোটেশনে এম বার করার জন্য আমাকে এই ইকুয়েশনটার ডেরিভেটিভ করতে হয়, ডিওয়াই ডিএক্স করতে হয়। ডিওয়াই ডিএক্স করলে আমরা ট্যান থিটা পাবো। দেখো এখানে এই রিলেশনটাকে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স করেছি, এম তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এক্সটার ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে শুধু এম, আর সিটা কনস্ট্যান্ট টার্ম সেটা ডেরিভেটিভ 0, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে এম, তাহলে ট্যান থিটা সমান ডিওয়াই ডিএক্স। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই যে আমরা ট্যানজেন্টের যে কি বলবো, ট্যানজেন্টের যে এক্স গ্রেডিয়েন্ট বার করতে চাইছি সেটার জন্য ডেরিভেটিভ করতে হবে। এবার এক এক করে আসি। আইসোথার্মাল রিলেশন আমার পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটাকে ডিফারেন্সিয়েট করেছি, ডিফারেন্সিয়াল ফর্মে ডিফারেন্সিয়েট করেছি, মানে আমি ওই ডিপি ডিভি এইভাবে নিয়ে যাইনি, আমি একটাকে কনস্ট্যান্ট। এটা এই ধরনের জিনিস শিখেছো কি জানি না, এই ধরনের ডিফারেন্সিয়েশন করার জন্যে আমাদের একটা ফর্মুলা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে প্রোডাক্ট ফাংশনের ফর্মুলা। প্রোডাক্ট ফাংশনের ফর্মুলা মানে ফর্মুলাটা দেখি এখানে কোথাও লিখেছি কি না, খুব সম্ভবত না লিখিনি, আমি মুখে বলছি তাহলে লিখে নাও। সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই, ডি ব্র্যাকেটে তারপরে ছোট হাতের ডি ব্র্যাকেটে তারপরে এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই ইন্টু ডি এক্স প্লাস এক্স ইন্টু ডি ওয়াই। তার মানে ফর্মুলাটা কি দাঁড়ালো, যখন এক্স আর ওয়াই দুটো ফাংশন পরস্পরের গুণ হিসেবে প্রোডাক্ট হিসেবে আছে, তাদের যদি আমি ডেরিভেটিভ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে সেকেন্ড ফাংশন ইন্টু ডিফারেন্সিয়াল অফ দ্য ফার্স্ট ফাংশন মানে ওয়াই ইন্টু ডিএক্স প্লাস ফার্স্ট ফাংশন ইন্টু ডিফারেন্সিয়াল অফ দ্য সেকেন্ড ফাংশন এক্স ইন্টু ডিওয়াই। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে দেখো এই যে জিনিসটা ডিফারেন্সিয়েট করছি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে তাহলে আমরা সেকেন্ড টার্মটা আগে লিখেছি, অর্থাৎ প্রথমে ফার্স্ট ফাংশন ইন্টু ডিফারেন্সিয়াল অফ দ্য সেকেন্ড ফাংশন পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি, এইভাবে ডিফারেন্সিয়েট করেছি। আর যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েশন 0 হয় সবসময়, তাহলে ইকুয়াল টু 0। এবার এটাকে ইকুয়েশনের ডান দিকে নিয়ে চলে গেছি, তাহলে মাইনাস ভিটিপি, তাহলে ডিপি ডিভি ফর আইসোথার্মাল কেস ইকুয়াল টু তাহলে মাইনাস পি বাই ভি, মানে এটা হচ্ছে তোমার কোনাকুনি গুণ করে দিলাম, জাস্ট কোনাকুনি গুণ করলে এই জিনিসটা দাঁড়ায়। অ্যাডিয়াবেটিক রিলেশনের বেলায় অ্যাডিয়াবেটিক রিলেশনের গভর্নিং ইকুয়েশন হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটাকে ডিফারেন্সিয়েট করছি। তাহলে প্রথমে ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়াল, মানে এখানে দুটো ফাংশন, একটা পি আর একটা ভি টু দি পাওয়ার গামা, তাহলে প্রথমে পি এর ডিফারেন্সিয়েশন ডিপি ইন্টু ফার্স্ট ফাংশন এই সেকেন্ড ফাংশন ভি টু দি পাওয়ার গামা যেমন আছে রয়ে গেল, প্লাস পি ফার্স্ট ফাংশন যেমন আছে রয়ে গেল। এবার ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়াল এক্স টু দি পাওয়ার এন, তার যদি ডিফারেন্সিয়েট করি ddx অফ এক্স টু দি পাওয়ার এন কি হয়, ফর্মুলা জানা আছে, n ইন্টু এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক, তাহলে তোমার এই ভি টু দি পাওয়ার গামার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হবে। এই যে দেখো তাই হয়েছে, গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, কিন্তু এটা ডিফারেন্সিয়াল ফর্মে লিখছি বলে ডিভিটা তার সঙ্গে রয়ে যাচ্ছে, ইকুয়াল টু ডান দিকটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে 0। এটাকে ইকুয়েশনের ডান দিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে গেল। মাইনাস হওয়ার পর ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিকের আর কি ইকুয়াল টু এই ভি টু দি পাওয়ার গামাটাকে তোমার ডিভিটাকে তলায় নিয়ে এলাম আর কি, এই ডিপি বাই ডিভি করল, ভি টু দি পাওয়ার গামাটাকে তলায় নিয়ে এলাম, নিয়ে আসার পর এখানে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 আছে, তাহলে ভি টু দি পাওয়ার গামা আছে, তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস গামা, তাহলে গামা গামা ক্যান্সেলস আউট, ভি টু দি পাওয়ার মাইনাস 1 মানে
পি বাই ভি, তাহলে মাইনাস গামা পি বাই ভি, তাহলে ডিপি বাই ডিভি আইসোথার্মাল বেরোলো মাইনাস পি বাই ভি, আর ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক বেরোলো মাইনাস গামা পি বাই ভি। তাহলে আমি যদি কম্পেয়ার করি ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক বাই ডিপি বাই ডিভি আইসোথার্মাল রেশিও করছি, তাহলে মাইনাস গামা পি বাই ভি মাইনাস পি বাই ভি, এটা মাইনাস পি বাই ভি বেরিয়েছিল, এটা মাইনাস গামা পি বাই ভি, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, পি বাই ভি কেটে গেল, গামা পড়ে রইল। গামা কে কি বলা হয় না রেশিও অফ স্পেসিফিক হিটস, এবং ফর এনি টাইপ অফ গ্যাসেস, সেটা মনোঅ্যাটমিক হোক, ডায়াটমিক হোক, ট্রায়াটমিক হোক, যেরকম যে কোনো গ্যাসের ক্ষেত্রেই গামা ইজ অলওয়েজ গ্রেটার দেন 1। গামার ভ্যালু এক্সপেরিমেন্টালি যা পাওয়া যায় সেটা হচ্ছে গামা সবসময় 1-এর থেকে বড়। তাহলে এই ফ্যাক্টরটা যদি 1-এর থেকে বড় হয়, তাহলে আমি ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক এটা যদি কোনাকুনি এদিকে গুণ করে দিই, তাহলে ডিপি বাই ডিভি অ্যাডিয়াবেটিক ইজ গ্রেটার দেন ডিপি বাই ডিভি আইসোথার্মাল। তাহলে স্লোপ অফ অ্যাডিয়াবেটিক্স, ডিপি বাই ডিভিটা আসলে কি গ্রেডিয়েন্ট বা স্লোপ। এই যে ট্যান থিটা এম ইকুয়াল টু ট্যান থিটা, এই এম ফ্যাক্টরটাকে যেমন গ্রেডিয়েন্ট বলা হয়, স্লোপও বলা হয়। তাহলে স্লোপ অফ adiabatics is greater than slope of isothermals, hence adiabatics are steeper than isothermals. ক্লিয়ার? কিছু জায়গা যদি অস্পষ্ট থাকে বলে দাও, এটা কিন্তু প্রশ্ন দেয় বা প্রমাণ করতে দেয়। ঠিক আছে। In an isothermal process, হ্যাঁ work স্যার, ঠিক done in আছে। an isothermal process, এই জায়গাটা একটুখানি কি করে করতে হয়, এই জায়গাটা আসল কথা করতে গেলে একটুখানি ক্যালকুলাসের নলেজ না থাকলে খুব মুশকিল। যাই হোক, আপাতত যেটুকু তোমরা ডিফারেন্সিয়েশন অল্প স্বল্প জানো ধরে নিচ্ছি, আর ইন্টিগ্রেশন জানো না। ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের ঠিক রিভার্স প্রসেস, আমি চেষ্টা করব যতটা পারবো এক্সপ্লেন করে দিতে। আচ্ছা, আইসোথার্মাল প্রসেসে আমরা ডিডাব্লিউ পিডিবি সঙ্গে সমান দেখেছিলাম। আইসোথার্মাল প্রসেসে ডিডাব্লিউ পিডিবির সঙ্গে সমান কীভাবে দেখেছিলাম, আবার ফিরে যাই পুরনো পড়ায়। এই যে ফর আইসোথার্মাল প্রসেস ডিইউ ইকুয়াল টু 0, তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। তাহলে আমরা তো অলরেডি প্রমাণ করেইছি এই যে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ প্লাস ডিইউ। তাহলে এইখানে ডিডাব্লিউটা আলটিমেটলি প্রমাণ করতে পেরেছি কি ডিডাব্লিউ সমান পিডিবি। তাহলে ডিডাব্লিউ সমান পিডিবি কোথায় না কোন জায়গায় হচ্ছে, যখন ডিইউটা 0 তখনই ডিকিউ সমান পিডিবি বা ডিডাব্লিউ সমান বা কৃতকার্য সমান পিডিবি। সেটা কোন ক্ষেত্রে না আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ এবং ডিডাব্লিউটা হচ্ছে পিডিবি। আবার ওইখানে ফিরে যাই। বেশ, ওয়ার্ক ডান ইন অ্যান আইসোথার্মাল প্রসেস, ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিবি। এইবার এই রিলেশনটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানো সকলে। এইটাকে যদি ডিফারেন্সিয়াল ফর্মে আবার ডিফারেন্সিয়েট করি, তাহলে পিভি প্রোডাক্ট ফাংশন পিডিবি প্লাস ভিডিপি ইকুয়াল টু এন নাম্বার অফ মোলস, সেটা তো মাস অফ দ্য গ্যাসের সঙ্গে রিলেটেড। সেটা যদি আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাস থাকে তাহলে সেখানে গ্যাস প্রবেশও করতে পারছে না, বেরোতেও পারছে না, তাহলে এন কনস্ট্যান্ট। আর তো নিজে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সেটাও কনস্ট্যান্ট, কেবলমাত্র ভেরিয়েবল টি, তাই জন্য এটা ডিফারেন্সিয়াল হবে ডিটি। নাও ভিডিপি 0 করা হয়েছে, ওয়াই? ভিডিপি মানে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট রেখে প্রেশার চেঞ্জ। ভলিউম কনস্ট্যান্ট রেখে একটু ভাবো ভালো করে, আমি একটা পাত্রের মধ্যে ভলিউমটাকে কমতেও দিচ্ছি না বাড়তেও দিচ্ছি না, ফিক্সড ভলিউম সিলিন্ডার একটা, তার প্রেশার কি করে বাড়াতে পারি? এক টেম্পারেচার চেঞ্জ করে বাড়াতে পারি। আর টেম্পারেচার চেঞ্জ যদি না করি সেক্ষেত্রে প্রেশার বাড়ানোর সম্ভব মানে আমাদের প্রেশার বাড়বে না, প্রেশার একই থাকবে, কারণ আমি মাসটা তো বাড়াচ্ছি না। আমি একটা ধরো সাইকেলের টায়ারে আমি হাওয়া দিচ্ছি মানে আমি অতিরিক্ত মানে পরিমাণে গ্যাস ভরে দিচ্ছি বলে সেখানে আমার নাম্বার অফ মোলসটা চেঞ্জ হয়ে যাচ্ছে বলে প্রেশার বেড়ে যাচ্ছে, ভলিউম একই থাকছে ধরো। কিন্তু এই ক্ষেত্রে আমরা এই যে তোমার এই যে রিলেশনটা লিখছি আর কি, ডিডাব্লিউ সমান পিডিবি,
dq ইকুয়াল টু du প্লাস পিডিভি, তো তার মানে dq ইকুয়াল টু du প্লাস পিডিভিতে তার মানে তোমার ভলিউমটার চেঞ্জ হচ্ছে কিন্তু প্রেশার চেঞ্জ হচ্ছে না। তো তাই জন্যই তো মানে আমরা তো এই যে এই একদম প্রথম যে ছবিটায় এক্সপ্লেন করেছিলাম সেই ছবিটা আরেকবার ফিরে আসি। সে অর্থাৎ এইখানে আমরা ভলিউমটাকে এক্সপ্যান্ড করেছিলাম, ইচ্ছে মতো এক্সপ্যান্ড করতে দিয়েছিলাম প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে। তাহলে প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে ভলিউমটাকে আমি এক্সপ্যান্ড করতে দিয়েছিলাম, ভলিউম কনস্ট্যান্ট ছিল না। তাহলে এইখানে তার মানে এই কেসে তার মানে প্রেশার ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তাহলে সেই কেসে তার মানে ওই আইসোথার্মাল কেসে যখন আমরা ওই ডিফারেন্সিয়াল নিচ্ছি, তাহলে এই প্রেশার টার্মটা, এই পি টার্মটা একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে তার ডিফারেন্সিয়াল ডিপি সেটা তার মানটা কত হবে না, জিরো হবে, কারণ কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়াল ইজ অলওয়েজ জিরো। তাহলে আমার এই টার্মটা তার মানে সার্ভাইভ করলো না, কি রইল, পিডিভি সমান এনআরডিটি আইসোথার্মালের ক্ষেত্রে। তাহলে এই পিডিভি সমান এনআরডিটি, তাহলে এই ডিডাব্লিউ সমান পিডিভি, এই রিলেশনে আমি এনআরটি আর এই এনআর টি বাই ভি বসিয়ে দিলাম আর কি। অর্থাৎ অ্যাকচুয়ালি যেটা করেছি এখান থেকে দেখো, এখানে লেখা উচিত ছিল, আচ্ছা এই এখানে লিখেছি আরও দিয়ে, এই যে রিলেশনটা পিভি ইকুয়াল টু এনআরটি, এখান থেকে কি পাচ্ছি, পি ইকুয়াল টু এনআরটি বাই ভি। আমরা পিটাকে রিপ্লেস করেছি এনআরটি বাই ভি দিয়ে। এবার মুশকিল হলো এখানে টি আছে, ভি আছে, ডিভি আছে, ভেরিয়েবলগুলো একই রকম করতে হবে আমাকে, কিন্তু আইসোথার্মাল কেস মানে টি টেম্পারেচার এটা কনস্ট্যান্ট। তাহলে আমি এটা ইন্টিগ্রেশনের বাইরে বার করব। ইন্টিগ্রেশন করব কেন, ইন্টিগ্রেশন করব এই এক্সপ্রেশনটার একটা অ্যালজেব্রিক ফর্মে নিয়ে যাওয়ার জন্য। এটা তো ডিফারেন্সিয়াল ফর্মে আছে, তাহলে ডিডাব্লিউ ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে যেমন এক্স পাওয়া যায়, তাহলে ডিডাব্লিউ ইন্টিগ্রেশন করলে ডাব্লিউ পাওয়া যাবে। এন আর টি কনস্ট্যান্ট টার্ম বাইরে রইল ইন্টিগ্রেশনে। এইখানে আমার ইন্টিগ্রেশনে মানে ভেরিয়েবলটা হচ্ছে 1/v আর ডিফারেন্সিয়ালটা হচ্ছে ডিভি, তাহলে ডিভি বাই ভি ফর্মে আছে। এবং ইন্টিগ্রেশনের লিমিট আমি এখানে ধরে নিয়েছি আরবিট্রারিলি v1 টু v2, মানে ইনিশিয়াল ভলিউম ছিল v1, ফাইনাল ভলিউম v2। এইবার একটুখানি এখানে ইন্টিগ্রেশন শিখিয়েছি ডান দিকে। কীরকম না, ধরো একটা ফাংশন আছে এফএক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন করবো এ টু বি। এই এফএক্স ডিএক্সটা, এই ফাংশনটা ইন্টিগ্রেট করলে একটা নতুন ফাংশন পাবো জিএক্স, আর একটা কনস্ট্যান্ট টার্ম তৈরি হয় জিএক্স প্লাস, মানে তাই জন্য একটা সি কনস্ট্যান্ট টার্ম বলে লিখতে হয়। তাহলে আমার এবার লিমিট বসাতে হবে, লোয়ার লিমিট এ, আপার লিমিট বি। তাহলে কোথায় লিমিট বসাবো, প্রথমে আপার লিমিট বসাতে হয়, এক্সের জায়গায় মানে ভেরিয়েবলটার জায়গায় লিমিটটা বসাবো। তাহলে জিবি, কনস্ট্যান্টের মধ্যে তো আর ভেরিয়েবল কিছু বসবে না, তাহলে যেমন প্লাস সি আছে, মাইনাস মানে এই গোটাটা মাইনাস, আবার লোয়ার লিমিট বসাবো মাইনাস জিএ, তাহলে মাইনাস সি হয়ে যাবে। অর্থাৎ তার মানে আপার লিমিট বসিয়ে এই গোটা ফাংশনটার ভ্যালু বার করব, মাইনাস দিয়ে আবার এই ফাংশনটা এ মানে লোয়ার লিমিটটা বসিয়ে গোটা ফাংশনটা ভ্যালু বার করব, তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা কেটে যাচ্ছে, আলটিমেটলি পড়ে থাকছে জিবি মাইনাস জিএ। একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, কস এক্স ডিএক্স। তোমরা নিশ্চয়ই ডিফারেন্সিয়েশনে এইটুকু শিখেছো যে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ যদি কস এক্স হয়, কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স। স্যার তাহলে প্লাস সিটা কেন হাজির করছেন, মানে সেই ইয়ের মতো, মানে পাশে একটা ল্যাংবোটের মতো। দেখো যদি তোমায় সাইন এক্স এর ডেরিভেটিভ করতে বলে তুমি কস এক্স করবে, ঠিক তো? তোমায় ধরো আমি একটা এক্সপ্রেশন দিলাম সাইন এক্স প্লাস 2, তার ডেরিভেটিভ কত হবে, ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস 2 কত হবে? cos x, কারণ cos x 2 এর ডেরিভেটিভ 2টা তো 0 হয়ে যাবে। 0 হয়ে যাবে। তার মানে আমি যখন উল্টো প্রক্রিয়াটা চালাচ্ছি, cos x কে ইন্টিগ্রেট করে যখন sin x এ ফেরত যাচ্ছি, তখন আমার তো জানা নেই যে ওইখানে sin x এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট টার্ম অলরেডি ইনিশিয়াল ফাংশনটায় ছিল বা ছিল না, সেটা তো জানা নেই। এমন হতে পারে যে ছিল না, আবার থাকতেও তো পারে। সেই
থাকতে পারে সেটাকে অ্যাপ্রিহেন্ড করে অলরেডি একটা কনস্ট্যান্ট টার্ম বসানো হয়। যদিও ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে, ডেফিনিট ইন্টিগ্রাল মানে যে ইন্টিগ্রালে এই আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হয় এই ধরনের ইন্টিগ্রালকে বলে ডেফিনিট ইন্টিগ্রাল, আর যার বেলায় বসাতে হয় না তাকে বলা হয় ইনডেফিনিট ইন্টিগ্রাল। তা ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে ওই কনস্ট্যান্ট টার্মটা কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে সুতরাং সেখানে আর কনস্ট্যান্ট টার্মটা থাকলো কি গেল আমার দেখার দরকার নেই। তা আমরা কি করব না, এক্সের জায়গায় এই প্রথমে আপার লিমিট দেখো বসিয়েছি সাইন পাই বাই টু প্লাস সি যেমন আছে, মাইনাস লোয়ার লিমিট বসিয়েছি গোটাটায় মাইনাস সাইন জিরো মাইনাস সি, তাহলে সি সি ক্যান্সেলস আউট, সাইন পাই বাই টু মানে 1, সাইন জিরো মানে 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1। কি করে মান বসালাম আশা করি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে দেখো এই যে ডিভি বাই ভি, আচ্ছা লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়? লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাই তো? লগারিদম দু রকম হয় জানো তো, একটা নেপেরিয়ান লগারিদম আর একটা ন্যাচারাল লগারিদম, একটা বেস 10 একটা বেস ই। লগারিদম একটা বেস ই হয় এক্সপোনেনশিয়াল বলা হয়, আর একটা বেস 10 হয়। তা এই আমরা এক্ষেত্রে এক্সপোনেনশিয়াল লগারিদম এই ফাংশনটাই নেব আমরা। সমস্ত মানে ন্যাচারাল সাবস্টেন্সের লগারিদম যখন নেব সবসময় লগ বেস ই নেব। তার লগ বেস ই কে সংক্ষেপে এলএন বলে লেখা হয়। অ্যাকচুয়ালি এলএন কথাটা হচ্ছে এসছে ন্যাচারাল লগারিদম থেকে। ন্যাচারাল লগারিদম তাহলে স্যার এনএল হতো, এলএন কেন? ওই আসল কথা ওই সব ল্যাটিন ট্যাটিন এগুলোতে মানে লগারিদম ন্যাচারালিস এরকম টাইপের কিছু নাম টাম হয় না, সেই জন্যে এল আগে এসছে এন পরে এসছে। এল এন স্ট্যান্ডস ফর লগ বেস ই। তাহলে এই 1/v এর ইন্টিগ্রেশন হয়েছে লগ ভি, এটা মানে লগ ভি, তার আপার লিমিট ভি টু লোয়ার লিমিট ভি ওয়ান, তাই ছিল ইন্টিগ্রেশনে। এখানে ভুল করে ইন্টিগ্রেশন সাইনটা দিয়ে ফেলেছিলাম। তাহলে এখানে এনআরটি যেমন আছে রইল, এবং লগ তার মানে আমার এখানে কি হবে ভ্যালু বসালে লগ ভি টু মাইনাস লগ ভি ওয়ান। মানে আমি যদি এখানে যেরকমভাবে ফাংশনে ভ্যালু বসানো শেখালাম সেই পদ্ধতিতে যদি এখানে এনআরটি তো কমন ধরো বাইরে বেরিয়ে গেল, শুধু ফাংশনটুকুতে বসাচ্ছি, তাহলে এলএন ভি টু মাইনাস এলএন ভি ওয়ান, তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই সেটাকে লগ এক্স বাই ওয়াই লেখা যায়, তাহলে এলএন ভি টু বাই ভি ওয়ান। এই হচ্ছে আমার work done by a gas in isothermal case এর expression. Clear? হ্যাঁ স্যার। বেশ, এরপর অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডানটা পড়িয়ে আজকে শেষ করব। তাহলে আমার ফার্স্ট লটা পড়া হয়ে যাবে। ফার্স্ট ল আমার এইটুকুই আছে। ওয়ার্ক ডান ইন এন অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের এক্সপ্রেশন আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা কে ধরে নিয়েছি, কনস্ট্যান্ট বারবার লিখতে হবে কে দিয়ে তো কনস্ট্যান্ট লেখা হয়, তাহলে পি ইকুয়াল টু কে বাই ভি টু দি পাওয়ার গামা। ঠিক আছে, এবার ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, এটা তো ওয়ার্ক ডান সবসময় পিডিভি। আমি প্রেশারকে কনস্ট্যান্ট রেখে ভলিউম চেঞ্জ করেছি। ডাব্লিউ যে বার করতে গেলে আমাকে তাহলে মানে কি করতে হবে না, ডিডাব্লিউকে ইন্টিগ্রেট করতে হবে ফ্রম ভি ওয়ান টু ভি টু, আগের মতোই পিডিভি। তার মানে আমাকে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন পেতে গেলে সবসময় পিডিভিকে ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু যেহেতু তোমার ডিভির এক্সপ্রেশনটা পাল্টে যাবে অ্যাডিয়াবেটিকে আর আইসোথার্মালে, সেই জন্য এক্সপ্রেশনটা একই রেজাল্ট দেবে না। কি করেছি এবার, পি ইকুয়াল টু কে বাই ভি টু দি পাওয়ার গামা সেটা বসিয়ে দিয়েছি, ডিভি যেমন আছে কে তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেছে, তাহলে ভি ওয়ান টু ভি টু, এই ভি টু দি পাওয়ার গামাকে উপরে তুলেছি, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি, ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। এবার এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঘুরিয়ে আমি মানে এটা ফর্মুলাটা জেনে রেখে দাও, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান।
এক্স টু দি পাওয়ার এন এর যদি আমি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তখন হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তা সেইটাই করা হয়েছে, এর এখানে ইন্টিগ্রেশন করেছি ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান, এই যে এন এর ভ্যালু এখানে মাইনাস গামা, তাহলে মাইনাস গামা প্লাস ওয়ান বাই গামা প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বলেছিলাম, তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান। এই হলো, এইবার আমায় লিমিট বসাতে হবে। এই গামা টার্ম এইগুলো সমস্ত কনস্ট্যান্ট টার্ম, মাইনাস গামা প্লাস ওয়ান মানে ওয়ান মাইনাস গামা, সেটা তার মানে বাইরে বার করে দিলাম কে বাই ওয়ান মাইনাস গামা। শুধু আমার ভেরিয়েবল হচ্ছে এটাকেও আগে পজিটিভটা লিখলাম ওয়ান মাইনাস গামা, আপার লিমিট ভি টু, লোয়ার লিমিট ভি ওয়ান। এইবার আমি লিমিট বসাবার আগে একটা কাজ করলাম, সেটা হচ্ছে এই ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামাকে মানে সূচকের তত্ত্ব অনুযায়ী, মানে ইন্ডিসেসের নিয়ম অনুযায়ী ভি টু দি পাওয়ার ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা লিখতে পারি, কারণ সূচকে এটাকে মাইনাস হয়েছে মানে এটা ডিভিশন ফর্মে আছে, ভি টু দি পাওয়ার ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা ভি টু ভি ওয়ান। এইবার আমি ভ্যালুটা বসাচ্ছি আপার লিমিট লোয়ার লিমিটের। ধর আপার লিমিট ভি এর জায়গায় ভি টু, ভি টু দি পাওয়ার গামার জায়গায় ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ভি এর জায়গায় ভি ওয়ান বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা। হোপফুলি সমস্যা নেই। এবার আমরা একটা কাজ করব, সেই কাজটা কি, এই যে রিলেশনটা, এই রিলেশনটা বয়েলস ল যেরকম সেই ছোটোবেলায় শিখেছিলাম, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হয় বলে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি এরকম লেখা যায়। ইট ইজ ট্রু ফর অল ভ্যালুজ অফ পি ওয়ান অ্যান্ড পি এন ভি। ঠিক তেমনি করে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট যখন, তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে। এটা তো কেই থাকবে, এটা কনস্ট্যান্টটা তো আর পাল্টাবে না। তাহলে তাই যদি হয় তাহলে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা সেটা ইকুয়াল টু কে, আবার পি টু ভি টু টু দি পাওয়ার গামা সেটাও ইকুয়াল টু কে। সেইখান থেকে ভি টু টু দি পাওয়ার গামা হচ্ছে কে বাই পি টু। জাস্ট এই দুটো টার্ম যখন আমি ভাববো, আর যখন এই প্রথম টার্ম আর থার্ড টার্মটা ভাববো, তখন ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে বাই পি ওয়ান। কী করবো না, আমরা এখানে এই দেখো ভি টু টু দি পাওয়ার গামা আছে, ভি ওয়ান টু দি পাওয়ার গামা আছে, গামাটাকে এই ভেতরে রাখবো না বলে আমরা এই এক্সপ্রেশনগুলো ইউজ করব। অর্থাৎ এই ভি টু টু দি পাওয়ার গামার জায়গায় বসাবো কে বাই পি টু, এই যে কে বাই পি টুটা বসিয়ে দিলাম এখানে এই ভি টু টু দি পাওয়ার গামার জায়গায়, আর ভি ওয়ান টু দি পাওয়ার গামার জায়গায় কে বাই পি ওয়ানটা বসিয়ে দিলাম। তাহলে কে বাই পি টু, পি টুটা তার মানে উপরে উঠে যাবে তোমার ভগ্নাংশের নিয়ম অনুযায়ী, ফ্র্যাকশনের নিয়ম অনুযায়ী। তাহলে উপরে কি হলো পি টু ভি টু, এখানে পি ওয়ানটা উপরে গেলে পি ওয়ান ভি ওয়ান, কেটা কমন এলসিএম, এটাতেও কে আছে এটাতেও কে আছে, কে টেনে বাইরে কমন নিয়ে নিলাম, নিয়ে এই কে এর সঙ্গে ঘ্যাঁচ করে কেটে দিলাম, এই যে বাইরে একটা কে ছিল। তাহলে শুধু কি রইল ওয়ান বাই ওয়ান মাইনাস গামা ইন্টু পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। এটা একটা ফর্ম। আরেকটা ফর্মেও লেখা যায়, সেটা হচ্ছে যেহেতু অ্যাডিয়াবেটিক কেসে টেম্পারেচার চেঞ্জের ব্যাপারটা জড়িয়ে আছে, ধরো তুমি যখন অ্যাডিয়াবেটিক পরিবর্তন ঘটাচ্ছ তখন একরকম টেম্পারেচার, অ্যাডিয়াবেটিক চেঞ্জ করবার পর টেম্পারেচার পাল্টে টি টু হলো ফাইনাল স্টেজে। তা আমরা ওই এটাকে ব্যবহার করেছি, এটাকে তুমি এনআরটি নিতে পারতে, আমরা 1 মোল ধরে হিসেব করেছি। এন থাকলে এখানে একটা এন টার্ম আসতো, আর কিছুই না, এখানে একটা এন ফ্যাক্টর আসতো। এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। মনে করো পিভি ইকুয়াল টু আরটি, পিভি ইকুয়াল টু এনআরটি বা পিভি ইকুয়াল টু আরটি। আপাতত 1 মোলের জন্যই ভাবি, যেহেতু আমাদের 1 মোলের জন্যই করা আছে। তাহলে সবগুলো যখন ভেরিয়েবল 1, পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু আরটি ওয়ান, তাহলে যখন প্রেশারের ভ্যালু পি ওয়ান ছিল, ভি ওয়ান ছিল ভলিউম, তখন টেম্পারেচার ইনিশিয়ালি টি ওয়ান ছিল। এইবার ভলিউম চেঞ্জ করা হয়েছে, প্রেশারও চেঞ্জ হয়েছে, টেম্পারেচার চেঞ্জ হয়ে টি টু হয়েছে, অ্যাডিয়াবেটিক চেঞ্জ। তাহলে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান, আমার তো এই ডিফারেন্সটা দরকার, তাহলে আর কমন নিলে টি টু মাইনাস টি ওয়ান, জাস্ট এই পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান এর বদলে আর ইন্টু টি টু মাইনাস টি ওয়ান, এইভাবেও কিন্তু ডাব্লুটা লেখা যায়। আমাকে দেখতে হবে কোনটা কখন দরকার পড়ছে, কোনটা কখন প্রয়োজন পড়ছে, কোন প্রবলেমের ক্ষেত্রে। তোমাদের কাছে একটা কথা বলার থাকবে, সেটা হচ্ছে এই জায়গাগুলো এই রকম অ্যাপ্রোচে পড়াশুনো আগে করনি, এই জায়গাগুলো অপেক্ষাকৃত নতুন, এরকম হিট পড়নি।
সুতরাং অবিলম্বে একটুখানি বই খুলে এই জায়গাগুলো একটুখানি পড়বার চেষ্টা করো, নাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। এবং প্রথম দিকে দু একটা প্রবলেম সলভ করবার চেষ্টা করতে থাকো।